মা, বলছি আপনার দুই ছোট ছেলের কিন্তু বিয়ের বয়স হয়ে গেছে। আপনি কি ওদের বিয়ে দেওয়া নিয়ে ভাবনা চিন্তা করেছেন? আমি কিন্তু আর একা একা সংসার সামলাতে পারছি না। এবার ওদের দুই ভাইয়ের বিয়ে দিন। আপনি যদি বলেন, আমার হাতে কিন্তু দুটো খুব ভালো মেয়ে আছে। আমিও তো কিছুদিন ধরে ওদের বিয়ে নিয়েই ভাবনা চিন্তা করছি, কিন্তু সেরকম ভালো কোনো মেয়ে খুঁজে পাচ্ছি না। তুমি ওদের জন্য মেয়ে দেখেছো তাহলে? মেয়ে দেখেছি বলতে, আমার বড় মাসির একটা মেয়ে আছে আর ছোট মাসিরও একটা মেয়ে আছে। এই সবেমাত্র দুজনেই কলেজ পাশ করলো। দুজনেই দেখতে খুব সুন্দর আর বয়সও একদমই বেশি নয়। আকাশ আর আবিরের সঙ্গে খুব ভালো মানাবে। আশা করছি ওদের ফটো দেখলে আকাশ আবির দুজনেই পছন্দ করবে। এই নিন, আপনি আগে ফটো দেখুন। এই বলে সোনালী তার মাসির মেয়েদের ফটো শাশুড়ি মাকে দেখায় আর তাদের দুজনকেই শ্রাবন্তী দেবী পছন্দ করে। কিন্তু ঠিক তখনই দরজার কলিং বেল বেজে ওঠে আর সোনালী তাড়াতাড়ি করে গিয়ে দরজা খোলে। কিন্তু সোনালী দরজা খোলার পর যেটা দেখে সেটা সে নিজের চোখেই বিশ্বাস করতে পারে না। কারণ সোনালীর দুই ছোট দেওর আকাশ এবং আবির তাদের চেয়ে বয়সে অনেক বড় দুই মহিলাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। আর সেই দুই মহিলাকে দেখে খুব ভালো মতোই বোঝা যায় তাদের বয়স প্রায় 40 বছরের কাছাকাছি হবে। সর্বনাশ হয়ে গেছে মা, সর্বনাশ হয়ে গেছে। তাড়াতাড়ি এদিকে এসে দেখুন আপনার দুই ছেলে কি কাণ্ড ঘটিয়েছে। আকাশ, আবির, তোমরা কি আমাদের সঙ্গে প্র্যাঙ্ক করছো? সত্যি কথা বলে দাও, তা না হলে কিন্তু মায়ের হার্ট অ্যাটাক হবে। তোমরা শেষ পর্যন্ত বুড়িদেরকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলে। হায় রে হায়, আকাশ, আবির, এটা তোরা কি করলি? পৃথিবীতে মেয়ের কমতি ছিল নাকি যে তোরা শেষ পর্যন্ত দুজন বুড়িকে বিয়ে করলি? এদের তো চুলে পাক ধরে গেছে। তোদের পছন্দ এতটাই খারাপ, আমি তো ভাবতে পারছি না তোরা দেখে দেখে এরকম দুই বুড়িকে বিয়ে করলি। মা, বিয়ের ক্ষেত্রে আজকাল বয়সটা ম্যাটার করে না। ফেসবুকে দুজনের সঙ্গে আমাদের দুই ভাইয়ের পরিচয় হয়েছিল আর এদের সঙ্গে কথা বলতে বলতে আমরা দুজন এদেরকে পছন্দ করে ফেলেছি, তাই আজকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলাম। আর আমরা খুব ভালো করেই জানতাম আমরা যদি আমাদের সম্পর্কের ব্যাপারে তোমাদেরকে বলতাম তাহলে তোমরা কিছুতেই মেনে নিতে না। এমন সময় পাড়ার মধ্যেও ছড়িয়ে যায় শ্রাবন্তী দেবীর দুই ছোট ছেলে আকাশ এবং আবির নতুন দুই বৌমাকে বিয়ে করেছে। তাই বেশ কয়েকজন পাড়া প্রতিবেশী মহিলা তাদের বাড়ির সামনে এসে ভিড় করে। মা, মনে হচ্ছে সবাই খবর পেয়ে গেছে আপনার ছোট দুই গুণধর ছেলে দুই বুড়িকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে। আমি এক কাজ করছি, তাড়াতাড়ি এদেরকে ঘরে নিয়ে যাচ্ছি। আপনি সবাইকে বলে দিন যতদিন না আপনার দুই ছেলের বড় অনুষ্ঠান করে বিয়ে হচ্ছে ততদিন আমরা নতুন দুই বৌমার মুখ কাউকে দেখাতে পারবো না। কারণ কেউ যদি এদের দুজনকে একবার দেখে ফেলে তাহলে কিন্তু আমাদের মান সম্মান শেষ হয়ে যাবে। এই চলো, তোমরা দাঁড়িয়ে কি দেখছো, চলো আমার সাথে। এই বলে সোনালী তার দুই ছোট যা পুষ্পিতা এবং সুকন্যাকে ঘরের মধ্যে নিয়ে যায়। আর এরই মধ্যে বাড়িতে দু একজন প্রতিবেশী ঢুকে আসে। কোথায় গো শ্রাবন্তী, তোমার নতুন দুই বৌমা কোথায়? শুনলাম নাকি তোমার দুই ছেলে লাভ ম্যারেজ করেছে, তা দেখাও, নতুন দুই বৌমার মুখখানা দেখাও। আমরা তোমার দুই বৌমাকে দেখবো বলেই কিন্তু তাড়াতাড়ি ছুটে এলাম। হ্যাঁ, এছাড়া তো তোমাদের আর কোনো কাজ নেই। আসলে আমার ছেলেরা কোর্ট ম্যারেজ করে দুই বৌমাকে বিয়ে করে নিয়ে এসেছে, তাই এখন আমি আমার দুই বৌমার মুখ কাউকে দেখাতে পারবো না। আমি 2-1 বছর পর ধুমধাম করে বড় অনুষ্ঠানের মাধ্যমে সামাজিকভাবে আমার দুই ছেলের বিয়ে দেব, আর তারপর তোমরা আমার দুই নতুন বৌমাকে দেখতে পাবে, তার আগে নয়। এভাবেই বাধ্য হয়ে শ্রাবন্তী দেবী সবাইকে মিথ্যা কথা বলে। কিন্তু সোনালী এবং তার শাশুড়ি মায়ের মাথায় যেন একেবারে পাহাড় ভেঙে পড়ে। আর কিছুতেই তারা 40 বছর বয়সী দুই মহিলাকে বাড়ির বৌমা হিসেবে মেনে নিতে পারে না। কিন্তু পাড়া প্রতিবেশীর ভয়ে এবং সমাজের ভয়ে তারা দুই ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্তও নিতে পারে না। এভাবেই সারাদিন কাটে। আর রাত্রিবেলা যখন বাড়ির বড় ছেলে শুভঙ্কর বাড়িতে ফিরে আসে তখন সে ডাইনিং রুমে সোফার উপর আকাশ এবং আবিরের দুই বউকে বসে থাকতে দেখে। এরা কারা? এদেরকে তো চিনতে পারছি না। মনে তো হচ্ছে মায়ের দূর সম্পর্কের কোনো বোন হবে। আর এমনিও তো আমি আমাদের পরিবারের আত্মীয় স্বজন কাউকে চিনি না। কথা না বলে চলে গেলে ব্যাপারটা তো খারাপ হবে। আমার তো কিছু অন্তত বলা দরকার। এই বলে শুভঙ্কর পুষ্পিতা এবং সুকন্যার দিকে এগিয়ে যায়। মাসিমা, কেমন আছেন আপনারা? কখন এলেন? মা কোথায়? আর আপনারা দুজনে একা একা বসে আছেন কেন? শুভঙ্করের মুখে এরকম কথা শুনি পুষ্পিতা এবং সুকন্যা ভীষণই লজ্জায় পড়ে। তাই তারা চুপচাপ মাথা নত করে বসে থাকে। আর যা দেখে শুভঙ্কর ঘাবড়ে গিয়ে বলে, আসলে আমি আপনাদেরকে চিনতে পারছি না, তাই জন্যই মাসিমা বলে ডাকলাম। মাসিমা, কাকিমা, জেঠিমা যেই হন না কেন, আপনারা ভালো আছেন তো? ঠিক এমন সময় সেখানে সোনালী এবং তার শাশুড়ি মা চলে আসে।
শুভঙ্কর, ওটা তোমার মাসিমা, কাকিমা, জেঠিমা কেউ নয়, ওরা দুজনে তোমার দুই ছোট ভাইয়ের বউ, মানে আমার ছোট দুই যা, তোমার দুই গুণধর ভাই আজকে এদেরকে কোর্ট ম্যারেজ করে বাড়িতে নিয়ে এসেছে। আমি অনেকবার করে তোমাকে ফোন করেছিলাম ব্যাপারটা বলবো বলে, কিন্তু তুমি তো ফোন ধরোনি। এরকম কথা শুনে শুভঙ্করও একেবারে আকাশ থেকে পড়ে, আর সে কিছুতেই ব্যাপারটা বিশ্বাস করতে চায় না। ছি, আমার দুই ভাই শেষ পর্যন্ত এরকম জঘন্য কাজ করে বসলো। আমি তো বাইরে কাউকে মুখ দেখাতেই পারবো না। মা, তুমি এখনো পর্যন্ত এদেরকে বাড়িতে বসিয়ে রেখেছো কেন? ঘাড় ধাক্কা দিয়ে এদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। তোমার দুই বুড়ি বৌমাকে লোকজন দেখলে কতটা নিন্দা করবে একবার ভাবতে পারছো? আর আমরাও তো বাইরের কাউকে বাড়িতে নিয়ে আসতে পারবো না কখনো। ঠিক তখনই সেখানে আবির এবং আকাশ দুজনেই চলে আসে। তোমাদের যদি আমাদের সঙ্গে থাকতে সমস্যা হয় তাহলে তোমরা এই বাড়ি ছেড়ে চলে যেতে পারো। আর দাদা বৌদি তো এটাই চাই, যাতে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই, যাতে আমাদের সমস্ত সম্পত্তি তোমরা ভাগ করে নিতে পারো। এই বাড়িতে তোমাদের যতটা অধিকার আছে আমাদেরও ততটা অধিকার আছে। আর নিজেদের চেয়ে বড় কাউকে বিয়ে করা মোটেই কোনো অপরাধ বা পাপ নয়, বুঝেছো? আবিরের কথা শুনে শুভঙ্কর আর কিছু বলতে চায় না, তাই তারা চুপচাপ একে একে সেখান থেকে চলে যায়। এভাবেই দু একদিন কাটে, কিন্তু বাড়ির কেউ পুষ্পিতা এবং সুকন্যার সঙ্গে ভালোভাবে কথা বলতে চায় না। আর তারা কখনোই পুষ্পিতা এবং সুকন্যাকে বাড়ির বাইরেও বেরোতে দেয় না। এমনকি বাইরে থেকে কোনো লোকজন আসলে তারা পুষ্পিতা এবং সুকন্যাকে ঘরের মধ্যে আটকে রাখে। এভাবেই 2-4 দিন কাটে। একদিন, এই যে তোমরা কতদিন আর এভাবে বসে বসে খাবে? আমি তোমাদের বড় যা, মানে এই নয় যে সবসময় তোমাদেরকে রান্না বান্না করে খাওয়াবো। আর তোমাদেরকে দেখে আমার নিজেকে বড় বৌমা বলে মনে হয় না, আমার এখন নিজেকে এই বাড়ির ছোট বউ বলে মনে হয়। যাও, তোমরা দুজনে আজকে রান্না বান্না করে সবাইকে খাওয়াবে। ঠিক আছে দিদি, কি রান্না করতে হবে তুমি আমাদেরকে বলে দাও, আমরা দুজনেই রান্না করে নিয়ে আসছি। এই, তুমি আমাকে দিদি বলছো কেন? হ্যাঁ, আমার বয়স কত জানো? আমার বয়স মাত্র 28 বছর, আর তোমাদের দুজনের বয়স 40 বছর। আমার থেকে তোমরা 12 বছরের বড়। একদম আমাকে দিদি বলে অপমান করবে না, আমাকে নাম ধরে ডাকবে। বরং আমার তো তোমাদেরকে দিদি বলে ডাকা দরকার, কারণ তোমরা আমার থেকে বয়সে এতটাই বড় যে তোমাদের নাম ধরে ডাকতে গেলেও আমার লজ্জা লাগবে। বয়সে আমরা তোমার চেয়ে বড় হলেও সম্পর্কে কিন্তু তুমি আমাদের চেয়ে অনেক বড়, তাই আমরা তোমার নাম ডেকে তোমাকে অপমান করতে পারবো না। এই বলে পুষ্পিতা এবং সুকন্যা রান্না করতে চলে যায়। আর তারা যখন রান্না বান্না করে দুপুরে সবাইকে খাবার পরিবেশন করে, তখন সোনালী এবং তার শাশুড়ি মা দুজনেই তাদেরকে কথা শোনাতে শুরু করে দেয়। এই বাবা, ছি, কি বাজে খাবার রান্না করেছো তোমরা। রান্না কাকে বলে তোমরা সেটাও জানো না। আর 10-20 বছর পর তো তোমরা মারা যাবে। এত বয়স হয়ে গেল, এখনো পর্যন্ত রান্না বান্না শিখতে পারলে না? কি করলে তাহলে 40টা বছর ধরে পৃথিবীতে থেকে? ছি, এতটা বাজে খাবার আমি আগে কখনো খাইনি। ভেবেছিলাম ছেলেরা বয়স্ক মহিলাদেরকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে, তাই তোমাদেরকে আর আলাদা করে রান্না বান্না কাজকর্ম শেখাতে হবে না, কিন্তু তোমরা তো দেখছি কিছুই পারো না। কিন্তু মা, পুষ্পিতা সুকন্যা দুজনেই তো ভালো ভালো খাবার রান্না করেছে। তোমরা বেকার বেকার মিথ্যা কথা কেন বলছো? আমাদের তো খাবারগুলো খেতে খুব ভালো লাগলো। তোমাদের তো ভালো লাগবেই, কারণ তোমরা তো ভালোবাসে অন্ধ হয়ে গেছো। সেই জন্যই তো এরকম দুই বুড়িকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছো। এদের দুজনের চুল পেকে গেছে, তাও তোমাদের মনে হয় এরা দুজনেই একেবারে হিরোইন। এরা যদি তোমাদেরকে বিষ রান্না করে খেতে দেয়, তবুও তোমরা খেয়ে বলবে দারুণ খেতে। এই বলে সোনালী এবং তার শাশুড়ি মা খাবার না খেয়ে সেখান থেকে উঠে চলে যায়। আর যা দেখে পুষ্পিতা এবং সুকন্যা দুজনেরই খুবই খারাপ লাগে। এভাবে আরো কিছুদিন কাটে। আর একদিন শ্রাবন্তী দেবীর পায়ে ভীষণ পরিমাণে ব্যথা বেড়ে যায়, তাই সে নিজের ঘরে শুয়ে শুয়ে ব্যথা যন্ত্রণায় কষ্ট পেতে থাকে। আর যা দেখে পুষ্পিতা এবং সুকন্যা ঠিক করে তারা তাদের শাশুড়ি মায়ের পায়ে তেল মালিশ করে দেবে, যাতে তাদের শাশুড়ি মা একটু আরাম পায়। আর তারা যখন রান্নাঘর থেকে তেল নিয়ে এসে শাশুড়ি মায়ের ঘরের দিকে যাবে, তখনই সেখানে সোনালী চলে আসে। এই, তোমরা এই তেল নিয়ে কোথায় যাচ্ছ? আসলে দিদি, আমাদের শাশুড়ি মায়ের পায়ে খুব ব্যথা করছে, অনেকক্ষণ ধরেই উনি কষ্ট পাচ্ছেন, তাই আমরা ভাবলাম তেল দিয়ে শাশুড়ি মায়ের পা দুটো ভালো করে মালিশ করে দেব, উনি তাহলে একটু আরাম পাবেন। আমরা সর্ষের তেলের মধ্যে রসুন দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে এসেছি। এই তেলটা শাশুড়ি মায়ের পায়ে লাগালেই শাশুড়ি মায়ের পায়ে ব্যথা ঠিক হয়ে যাবে। তোমরা শাশুড়ি মায়ের পায়ে তেল মালিশ করবে? তোমাদের গায়ে জোর আছে? 40 বছর বয়স হয়ে গেছে তোমাদের, তোমরা বুড়িদের মতোই দেখতে হয়ে গেছো, চুল পেকে গেছে। এই বয়সে শাশুড়ি মায়ের চেয়ে তোমাদের বেশি হাতে পায়ে তেল মালিশের দরকার আছে। দাও, তেলটা আমাকে দাও, আমি শাশুড়ি মায়ের পায়ে সুন্দর করে তেল মালিশ করে দেব। এই বলে সোনালী তেল নিয়ে শাশুড়ি মায়ের ঘরে চলে যায়। এভাবেই সবসময় সুকন্যা এবং পুষ্পিতার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। আর তারা দুজনে মনে মনে খুবই কষ্ট পায়, কিন্তু তারা তাদের দুঃখের কথা কাউকে বলতে পারে না। এভাবে খুবই কষ্টে সৃষ্টে তারা শ্বশুর বাড়িতে দিন কাটাতে থাকে।
আর একদিন হঠাৎই একটা নিউজ পেপারে তারা এক মডেলিং শো এর বিজ্ঞাপন দেখতে পায়। এই সুকন্যা, দেখ এই বিজ্ঞাপনে কি লেখা আছে, 40 বছর বয়সী মহিলাদের মডেল হিসেবে লাগবে। আমাদের তো বয়স 40 পেরিয়ে গেছে, আমরা যদি একবার মডেল হওয়ার জন্য ট্রাই করি তাহলে কেমন হবে? কিন্তু আমার মনে হয় না আমরা আর জীবনে সফল হতে পারবো বলে। সারাটা জীবন আমরা দুঃখ কষ্ট সহ্য করে বড় হয়েছি। নিজেদের ফ্যামিলির কথা আমরা ভাবতে ভাবতে আমাদের কথা আমরা কখনো ভাবতে পারিনি। শুধু আবির আর আকাশের মতো ভালো মানুষ আমাদের জীবনে এসেছে বলে আমরা বিয়ে করে সংসার করতে পারছি। কেন সফল হতে পারবো না? চেষ্টা করলে সবই হয়। আর এমনিতেও শ্বশুর বাড়িতে আমাদের সঙ্গে যেভাবে ব্যবহার করা হচ্ছে, আমার মনে হয় না আমরা বেশি দিন এই বাড়িতে সংসার করতে পারবো। এখন আমাদের নিজেদের জীবন নিয়ে অনেক ভাবনা চিন্তা করতে হবে। আমি তো সারাটা জীবন কাজকর্ম করে টাকা ইনকাম করি, আমার ভাই বোনেদের সবাইকে পড়াশোনা শেখালাম, সবার বিয়ে দিলাম, আর শেষ পর্যন্ত দেখ ওরা আমাকেই বাড়ি থেকে তাড়িয়ে দিল। আর আমি তো ছোটবেলাতেই আমার বাবা মাকে হারিয়ে ফেলেছিলাম। কাকু কাকিমার কাছে আমি অনেক কষ্টে মানুষ হয়েছি, আর আমি আমার কাকু কাকিমার কাছে শুধুমাত্র বাড়ির কাজের মেয়ে হয়ে এতদিন পর্যন্ত কাটালাম। ওনারা কখনো আমার বিয়ে দেওয়ার চেষ্টা করেনি, সেই জন্যই তো আমার এত বয়স হয়ে গেছে। এভাবেই অনেক ভাবনা চিন্তা করার পর সুকন্যা এবং পুষ্পিতা সেই মডেলিং কম্পিটিশনে অংশগ্রহণ করবে বলে ঠিক করে। আর যখন সোনালী এবং তার শাশুড়ি মা ব্যাপারটা জানতে পারে, তখন তারা তাদেরকে নিয়ে অট্টহাসি করতে শুরু করে দেয়। তোমরা কি নিজেদেরকে কচি খুকি বলে মনে করেছো? তোমরা বুড়ি বয়সে এখন মডেলিং করবে? তোমাদের বয়স হয়ে গেছে, তোমরা আর জীবনে কিছু করতে পারবে না। তোমাদের যে এই বয়সে বিয়ে হয়েছে, এটাই তোমাদের ভাগ্য ভালো। সুকন্যা এবং পুষ্পিতা কারোর কোনো কথাতে পাত্তা দেয় না। তারা জোর করে সেই মডেলিং কম্পিটিশনে অংশগ্রহণ করতে চলে যায়। আর সৌভাগ্যবশত তারা এত ভালো পারফরমেন্স করে যে সেদিনের পর থেকে তাদের জীবন একেবারে পাল্টে যায়, আর তাদের জীবনের নতুন অধ্যায়ের সূচনা ঘটে। তারা কিছুদিনের মধ্যেই আরো অনেক বড় বড় মডেলিং শোয়ে অংশগ্রহণ করার সুযোগ পায়। এভাবে খুব তাড়াতাড়ি তারা জীবনে সফল হয়ে ওঠে। আর এখন তাদেরকে দেখার জন্য অনেকেই বাড়িতে ছুটে আসে। আর প্রত্যেক দিনই বিভিন্ন টিভি নিউজ রিপোর্টার সুকন্যা এবং পুষ্পিতার ইন্টারভিউ নিতে আসে। আর যখন পুষ্পিতা এবং সুকন্যা সকলের সামনে নিজেদের জীবনের দুঃখের কাহিনী তুলে ধরে, তখন সবাই তাদেরকে বাহবা দেয়। এমনকি সোনালী এবং তার শাশুড়ি মাও নিজেদের ভুল বুঝতে পারে। আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা সত্যিই তোমাদের সঙ্গে অনেক অন্যায় করেছি। ছোটবেলা থেকে তোমরা এতটা কষ্ট পেয়েছো সেটা আমরা জানতাম না। আর একটা সময় আমরা পৃথিবীর সবার কাছ থেকে তোমাদেরকে লুকিয়ে রাখতে চেয়েছিলাম, কিন্তু আজকে তোমাদের দুজনের জন্য সবাই আমাদেরকে জানতে আসছে। তোমাদের জন্য আমরা আলাদা পরিচিতি পাচ্ছি। তোমাদেরকে অনেক ধন্যবাদ এই বাড়িতে বউ হয়ে আসার জন্য। অন্যদিকে শ্রাবন্তী দেবীও পুষ্পিতা এবং সুকন্যাকে মন থেকে নিজের বৌমা হিসেবে মেনে নেয়, যার ফলে পুষ্পিতা এবং সুকন্যা খুবই খুশি হয়। আর তারা সবাই হাসি খুশি বসবাস করতে থাকে। রঞ্জনা দেবী বিলাসপুর নামক একটি গ্রামে থাকে। তার স্বামী মোহনবাবু বিলাসপুরের এক মস্ত জমিদার ছিল। মোহনবাবু বেঁচে থাকাকালীন রঞ্জনা দেবীর টাকা পয়সা নিয়ে কোনো রকমের সমস্যাই হয়নি, কিন্তু বিগত 2 বছরে রঞ্জনা দেবীর মাথায় শুধুমাত্র এই একটা চিন্তাই ঘোরে, সে যদি জমিদার গিন্নির মতো জীবন কাটাতে গিয়ে তাদের সমস্ত টাকা শেষ করে ফেলে, তাহলে শেষ বয়সে তাকে ভিখারির মতো জীবন কাটাতে হবে। এই কথা ভেবেই সে কোনো টাকাই খরচা করতে রাজি হয় না। এমনকি শাকসবজি, ফলমূল ইত্যাদি জিনিসপত্র সে বিনামূল্যে গ্রামের বাজার থেকে কিনে নিয়ে আসে। এই কথা কতটা সত্য সেটা কেউ না জানলেও গ্রামের লোকেরা এটাই মনে করে। আজকে কি নেবেন গিন্নিমা? আজও কি বাড়িতে ভুরি ভোজের আয়োজন হচ্ছে? কে খায় এত খাবার? এখন এদেরকে সত্যি কথা বললে এরা যদি আমাকে ফ্রিতে জিনিস দেওয়া বন্ধ করে দেয়, এইসব কথা এখন আর বলবোই না। গিন্নিমা, সাধন কাকা ছাড়া তো এই বাড়িতে কেউ থাকে না। সমস্ত খাবারটা হয়তো দুজনেই খায়। তুমিও যে কি সব ভুলভাল প্রশ্ন করো না বিকাশদা, কি বলবো তোমাকে। একদিন আমাদেরকেও আপনাদের বাড়িতে নিমন্ত্রণ করুন না গিন্নিমা। তোমরা তো বাজারে ভালোই রোজগার করো, নিজেদের খাবার তো তোমরা নিজেরা জোগাড় করে নিতেই পারো। তারপরেও আমার বাড়িতে নেমন্তন্ন খাওয়ার ইচ্ছে জাগলো কেন শুনি? ও মা, সে কি ইচ্ছে জাগবে না? ফ্রির খাবার খেতে কিরকম হয় সেটা আমাদেরও তো খুব দেখতে ইচ্ছা করে, বিশ্বাস করুন। বাজে কথা না বলে আমাকে 2 কেজি মাছ দাও। আর ফ্রিতে খাবার আমরা খাই না, এখন শুধু বাকিতে নিচ্ছি। ভবিষ্যতে তোমাদের সব টাকা মিটিয়ে দেব। আর কবে দেবেন গিন্নিমা? প্রথমে তো আমার বাবার কাছ থেকে টাকা ধার নিতেন, সেই বাবা তো মরে ভূত হয়ে গেল, কিন্তু আপনার বাকি টাকা তো এখনো শোধ করলেন না। আর কিছু না বলে রঞ্জনা দেবী মাছ নিয়ে সেখান থেকে চলে যায়।
দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে। এই প্রত্যেক দিন ধার বাকি করে জিনিস নিয়ে যাওয়া প্রচন্ড অপছন্দ করতে শুরু করেছিল, কিন্তু যেহেতু জমিদার গিন্নি তাই তারা মুখের উপর রঞ্জনী দেবীকে কিছু বলতেও পারে না। এমনই একদিন রঞ্জনী দেবী গ্রামের বাজারে যায়। তাকে আসতে দেখেই বাজারের দোকানদারেরা নিজেদের মধ্যে সমালোচনা শুরু করে দেয়। ওই দেখ, আবার কিপটে জমিদার গিন্নি আসছে। ওনার প্রত্যেকদিন ফ্রিতে বাজার নিয়ে যাওয়াই যে আমাদের কত টাকা করে ক্ষতি হয় সেটা উনি একবারও ভাবেন না। আজকেও আবার কার ক্ষতি করতে এসেছে দেখি। কাল তো আমার দোকান থেকে প্রায় 1500 টাকার মাছ নিয়ে গেল, তাও আবার ফ্রিতে। খাবার খাওয়ার বেলায় জমিদার আর কেনার সময় ভিখারি। আমাদের জমিদার বাবু মারা যাওয়ার পর থেকে এই মহিলা এমন হয়ে গেছে। যে হারে কিপটামি শুরু করেছে তাতে ওনার পয়সা ভূতে খাবে। তুমি আমার কথা মিলিয়ে নিও। ভূতে কেন খাবে? আমাদের থেকে জিনিস নিচ্ছে আর আমরা খেতে পারবো না? ওই মহিলা নিজের জন্য এরকম কিপটামি করে বাজার করে, সে আবার আমাদের খাবে বলে তোমার মনে হয়? এই সমস্ত জিনিস আশা করাও ভুল। ওনার বাড়ি থেকে নিমন্ত্রণ তো আমি খেয়েই ছাড়বো। এই 2 বছর ধরে যেভাবে আমাদের পয়সা ধ্বংস করেছেন তার যদি 100% শোধ তুলতে না পারি তাহলে আমি তো মরেও শান্তি পাবো না। আচ্ছা আচ্ছা, এবার চুপ করো। জমিদার গিন্নি এদিকেই আসছে। কুসুম এবং বিকাশ নিজেদের কথা থামিয়ে জমিদার গিন্নির তাদের দোকানে আসার জন্য অপেক্ষা করতে থাকে। ততক্ষণে জমিদার গিন্নি অন্যান্য দোকান থেকেই বেশ অনেক শাকসবজি জোগাড় করে ফেলেছে। এখন শুধু তার মাছ এবং ফলমূল কেনা বাকি ছিল। কিছুক্ষণ পরে সে মাছ কিনতে কুসুমের দোকানে আসে। তাকে আসতে দেখেই কুসুম বেশ বিরক্ত বোধ করে, কিন্তু যতই হোক রঞ্জনা দেবী সেই গ্রামের জমিদার গিন্নি, তাই কুসুম না চাইলেও তার সাথে ভালো ব্যবহার করতে থাকে। বলুন গিন্নিমা, আজকে কি মাছ নেবেন? কালকে যে অত মাছ কিনলেন সব শেষ হয়ে গেছে? হ্যাঁ গো, শেষ হয়ে গেছে। ওইটুকু মাছে কি আর হয় বলো? 1500 টাকা শুনতেই অনেক বেশি। পর্যাপ্ত পরিমাণে জিনিস ওই টাকায় হয় না। আপনার বাড়িতে যে আপনি আর সাধন কাকা ছাড়া আর কেউ থাকে না, তারপরে 1500 টাকার মাছ আপনার কম পড়লো? কি বলেন, একাই সবটা খেয়ে নিলেন? তাতে তোমার কি বলো তো? তোমার কাজ হচ্ছে আমাকে জিনিস দেওয়া, আর তুমি শুধু সেটুকু করলেই হবে। নাও, এবার 1 কেজি মাছ দাও। না না, দাঁড়াও দাঁড়াও, 2 কেজি দাও। 2 কেজি কেন? আপনি 3 কেজি নিন, 4 কেজি নিন, কিন্তু আজকে আপনাকে টাকা দিতেই হবে। আমার বাবা বেঁচে থাকতে আপনি তার কাছ থেকে বিনামূল্যে অনেক মাছ খেয়েছেন, কিন্তু আমি আর সেটা হতে দিতে পারবো না গিন্নিমা। তোমার এত বড় সাহস, তুমি আমার থেকে টাকা চাইছো? লজ্জা করে না তোমার? যেই গ্রামে তুমি থাকো সেই গ্রামের আমি জমিদার গিন্নি। আমি তোমাকে এই গ্রাম থেকে বের করে দিতে পারি, সেটা তুমি জানো? কিভাবে বের করে দেবেন শুনি? এই গ্রামে কি শুধু আপনি আর কুসুম থাকেন? আমরা কেউ থাকি না? অনেকদিন তো আমাদের টাকায় ফুর্তি করলেন, এবার একটু নিজের ধন সম্পত্তি গুলো খরচ করুন। এই বিকাশ, তুমি আবার ওর হয়ে কথা বলছো কেন? তোমাদের খুব সাহস হয়েছে তাই না? পুলিশ ডেকে যদি তোমাদের বন্দোবস্ত না করতে পেরেছি তাহলে আমিও জমিদার গিন্নি নই। এই বলে রঞ্জনা দেবী আর কিছু না নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু তার এই ব্যবহারে বিকাশ এবং কুসুম দুজনেই প্রচন্ড রেগে যায়। তারা দুজনে বাকি বিক্রেতাদের সাথে আলোচনা করতে থাকে কিভাবে এই মহিলার দৌরাত্ম্য বন্ধ করা যায় সেই নিয়ে। একদিকে যেমন তাদের মধ্যে নিজেদের ক্ষতির পরিমাণ নিয়ে চিন্তা চলতেই থাকে, অন্যদিকে রঞ্জনা দেবী অন্য চিন্তায় একেবারে জর্জরিত হয়ে যায়। আজ আমি ওই গরিব বাচ্চাগুলোকে কি খাওয়াবো? আর এই গরিব মহিলাগুলো যারা প্রত্যেকদিন একটু ভালো মন্দ খাবার খাওয়ার আশায় আমার বাড়িতে আসে, এই গ্রামের লোকগুলো এমন কেন হয়ে যাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। এরকম নানান কথা ভাবতে ভাবতে রঞ্জনা দেবী নিজের বাড়িতে ফিরে আসে। সত্যি কথাটা কেউ না জানলেও রঞ্জনা দেবী এবং তার বাড়ির চাকর সাধন জানে যে রঞ্জনা দেবীর কাছে আর একটা টাকাও নেই, যেটা দিয়ে সে তার স্বামী শুরু করে যাওয়া কাজ চালিয়ে যেতে পারবে। তাই সে প্রত্যেকদিন চেয়ে চেয়ে শাকসবজি, ফলমূল ইত্যাদি আরো অনেক কিছু গ্রামের বাজার থেকে নিয়ে আসে। কি জমিদার মা, আজ আপনি মাছ আনেননি? ওই বাচ্চাগুলোকে আসলে কি খেতে দেবো? ওরা তো জমিদার বাড়িতে ভালো মন্দ মাছ মাংস খাবে বলে এসেছে। আরে ওই যে মাছওয়ালার মেয়ে কুসুম, এখন তো ওর বাবার জায়গায় ওই দোকানে বসে। সে কিছুতেই আমাকে বিনামূল্যে মাছ দিল না জানো। আমি তো একদিন না একদিন সবাইকেই সবার টাকা শোধ করে দেব, তাও এরা কেন আমাকে কিছু দিতে চায় না বলো তো? কারণ আপনি ওদের আসল সত্যিটা বলেন না। আপনার ওদের জানিয়ে দেওয়া উচিত যে আপনি এখন গ্রামের সাধারণ মানুষদের মতোই একজন। জমিদারি করার বা জমিদারি দেখানোর মতো কোনো অর্থই আপনার কাছে নেই। এরকম বললে যে কটা দোকানদার আমাকে এখন জমিদার গিন্নি ভেবে বিনামূল্যে খাবার দেয় তারাও তো বন্ধ করে দেবে। কিন্তু আপনি তো আমাকে বললেন আপনি ওদের টাকা একদিন না একদিন মিটিয়ে দেবেন। সেই কথাটা ওদেরকে বলে দেখুন না। এখন এসব বাদ দাও, যেগুলো নিয়ে এসেছি তাই দিয়েই রান্না বসিয়ে দাও। একটু পরেই তো ওরা সব চলে আসবে।
রঞ্জনী দেবীর কথা মতো সাধন সমস্ত শাকসবজি, চাল ডাল ইত্যাদি নিয়ে রান্না বসিয়ে দেয়। কয়েক ঘন্টার মধ্যেই সমস্ত রান্না তৈরি হয়ে যায়। ঠিক একটা বাজতেই বেশ অনেকগুলো ছোট ছোট গরিব ছেলে মেয়ে এবং দুস্থ ও গরিব বেশ কয়েকজন মহিলা রঞ্জনী দেবীর বাড়িতে আসে। তাদেরকে দেখে রঞ্জনী দেবী যেমন খুশি হয়, তেমনি আজকে তাদেরকে মাছ খাওয়াতে পারবে না এই ভেবে একটু কষ্টও পায়। কিন্তু এই মুহূর্তে আর কিছু করা যাবে না ভেবে রঞ্জনী দেবী সেসব চিন্তা ফেলে রেখে ওই বাচ্চা এবং মহিলাদেরকে খাবার খেতে বসিয়ে দেয়। ঠিক সেই সময় রঞ্জনী দেবীর বাড়িতে বাজারের লোকজন চলে আসে। আমাদের কাছ থেকে ফ্রিতে জিনিসপত্র নিয়ে এখানে তো ভালোই ভোজনের আয়োজন করা হয়েছে, আপনি এভাবে জমিদারি দেখান, একজনের ক্ষতি করে অন্যজনের পেট ভরিয়ে। ভাগ্যিস কুসুম আজ আপনার বাড়িতে নেমন্তন্ন খাওয়ার আইডিয়াটা দিয়েছিল, সেই কারণেই তো আমরা সবাই মিলে চলে এলাম। ভাগ্যিস এলাম, তাই তো দেখতে পেলাম। আমাদের আর কিছু বোঝার নেই সাধন কাকা, আমরা তো সবটা নিজের চোখেই দেখতে পাচ্ছি। আপনি আমাকে শুধু একটা কথা বলুন, গিন্নিমা, আপনার কাছে যখন টাকা নেই তখন আমাদের টাকায় আমাদের জিনিস নিয়ে এদেরকে খাওয়ানোর কি মানে? তোমরা যেটা ভাবছো সেটা একদম ভুল। তোমরা কিছু না জেনে বুঝে গিন্নিমাকে এইভাবে অপমান করতে পারো না। এই তোমরা খাও, তোমরা এসব কিছুতে মন দিও না। আর কুসুম, বিকাশ, তোমরা বাকিরা যারা এসেছো তোমরাও সবাই বসে পড়ো। খাওয়ার সময় যখন এসেছো তখন খেয়েই যাও। খাওয়া দাওয়া হয়ে গেলে না হয় আমি তোমাদেরকে সব বলবো। আজকে কিন্তু মাছ নেই, আগেই বলে দিলাম। রঞ্জনা দেবীর ব্যবহার তাদের খুবই অদ্ভুত লাগে। তারা বাজারে গেলে যেরকম রুক্ষ এবং রাগী রঞ্জনা দেবীকে দেখতে পায়, এই বাড়ির রঞ্জনা দেবী তার একেবারে উল্টো। কুসুম বাজারে বাকি লোকজনেদের নিয়ে তাদের জমিদার গিন্নির সাথে ঝগড়া করতে এসেছে জেনেও রঞ্জনা দেবী তাদেরকে ডেকে ডেকে খাওয়াচ্ছে। এই ঘটনা সবারই ভীষণ অদ্ভুত লাগে। তারা আর কোনো কথা না বাড়িয়েই একসঙ্গে খেতে বসে পড়ে। তারা বোধহয় তাদের জীবনে এই প্রথমবার জমিদার বাড়িতে নিমন্ত্রণ খাচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেলেই সেই বাচ্চার মহিলাগুলো গিন্নিমাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। এবার বলুন তো কি ব্যাপার, এরকম নিমন্ত্রণ কি আপনার বাড়িতে প্রত্যেকদিন চলে? হ্যাঁ, প্রত্যেকদিন চলে। এইসব তোমাদের জমিদার মশাই ঠিক করে গিয়েছিল, আমি শুধু ওনার কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। কিন্তু এরা কারা? এদের তো আমাদের গ্রামে কখনোই দেখিনি। কোথায় থাকে এরা? যাদেরকে এক্ষুনি চলে যেতে দেখলে তারা আমাদের গ্রামের নানান জায়গায় ভিক্ষা করে। কেউ কেউ তো এমন আছে সারাদিন শুধু জল খেয়ে থেকে ভিক্ষা করে, শুধুমাত্র নিজেদের সংসারে কয়েকটা টাকা নিয়ে যাবে বলে। তোমাদের জমিদার মশাই প্রত্যেকদিন দুপুরবেলা ওদের জন্য খাবারের ব্যবস্থা করে গেছে। উনি বেঁচে থাকতে উনি প্রত্যেকদিন ওদেরকে খাওয়াতেন। এখন আমি সেই কাজটাই করছি। আপনি যেটা করছেন সেটা অত্যন্ত ভালো কাজ, কিন্তু তার জন্য আপনি আমাদের এভাবে ক্ষতি করেন কেন? আমরা কি দোষ করেছি? আপনি যদি এভাবে প্রত্যেকদিন আমাদের কাছ থেকে ফ্রিতে জিনিস নেন তাহলে আমরাও তো ভিখারি হয়ে যাব। কোথা থেকে টাকা দেব তোমাদেরকে? আমার কাছে তো একটাও টাকা নেই। সাধন আমার বাড়িতে বিনামূল্যে 24 ঘন্টা কাজ করে, আমি তো ওকেও একটা টাকা দিতে পারি না। তাহলে আপনি সবাইকে বলেন কেন যে পরে টাকা শোধ করে দেবেন? এরকম মিথ্যা কথা বলেন কেন? আপনি জানেন আপনি আমাদের কত ক্ষতি করেছেন। আমি মিথ্যা কথা বলি না, আমি সত্যি সত্যি তোমাদের সব টাকা দিয়ে দেব। আমি আমাদের এই বাড়িটা বিক্রি করে দেব। তারপর আপনি কোথায় থাকবেন? আপনি কি আর এই গ্রামে থাকবেন না? সেখান থেকে যা টাকা পাবো তাই দিয়ে তোমাদের আর সাধনের ধার মিটিয়ে দেব। তারপর গ্রামে কোথাও একটা ছোট্ট কুটির বানিয়ে নেব। আর আমার তো বড়লোকি ভাবে জীবনযাপন করলে হবে না। কয়েকদিন অপেক্ষা করে যাও, বাড়িটা বিক্রি হয়ে গেলে তোমাদের সব টাকা আমরা ফিরিয়ে দেবো। টাকা নিয়ে তোমরা চিন্তা করো না। তাদের এই কথাই গ্রামের লোকজন খুব দুঃখ পায়। তারা এতদিন ভাবতো তাদের গিন্নিমা হয়তো তাদেরকে ঠকিয়ে জিনিসপত্র নিয়ে নিজেই জমিদারের মতো জীবন কাটাচ্ছে, কিন্তু সে যে দিনের পর দিন অত্যন্ত সাধারণ খাবার খেয়ে অনেক অনেক গরিব দুঃখীদের মুখে খাবার তুলে দেয়, এটা তারা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। তারা তাদের জমিদার গিন্নিকে এত খারাপ ভাবতো আর তার সাথে এত খারাপ ব্যবহার করত, এটা ভেবেই তাদের সবারই খুব দুঃখ হয়। আপনাকে বাড়ি বিক্রি করতে হবে না, আমরা গ্রামের সবাই মিলে আপনার বাড়ির জন্য ভাড়াটা খুঁজে দেবো। আপনি এখানেই থাকবেন আর ওই ভাড়ার টাকা দিয়ে নিজের দিন কাটাবেন। আর এই বাচ্চাগুলোর খাবারের সরঞ্জামের বন্দোবস্ত আমরা বাজারে সবাই মিলে করে দেবো। আর আপনাকে প্রত্যেকদিন বাজারেও যেতে হবে না, আপনার চিন্তা করবেন না, আমরা কোনো কিছুর জন্যই টাকা নেব না। কিন্তু মাঝে মাঝে আমাদেরকেও নেমন্তন্ন করে খাওয়াতে হবে, রাজি তো? তাদের কথা শুনে রঞ্জনা দেবী প্রচন্ড খুশি হয়। এভাবে কোনোদিন তার গ্রামের লোকেরা তার পাশে দাঁড়াবে সে স্বপ্নেও ভাবেনি। তারপর থেকে রঞ্জনা দেবী সুখে শান্তিতে নিজের বাড়িতে দিন কাটায় আর জমিদার বাড়িতে গরিবদের প্রত্যেকদিন নিমন্ত্রণ খেতে আসা চলতেই থাকে।